সুপ্রিয় দর্শক, বাংলাদেশ প্রতিদিনে আপনাদের স্বাগত। আজ আমাদের সাথে এমন দুজন মানুষ রয়েছেন যারা সম্পর্কে আপন ভাই, যাদের একজন বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের টানা 4 বারের সিনেটর, অন্যজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ীদের একজন। বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সিনেটর শেখ রহমান এবং তার ছোট ভাই নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের কথা। দুই দেশের দুই পার্লামেন্ট সদস্য আজ আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাদের স্বাগত। জনাব শেখ রহমান, আমরা একটু আপনার শৈশব থেকে শুরু করতে চাই। আমরা ছোটবেলার দুই ভাইয়ের একটু কথোপকথন দিয়ে শুরু করব। শৈশবটা আপনারা কিভাবে কাটালেন এবং শৈশবের বেড়ে ওঠার গল্পটা দিয়ে শুরু করতে চাই। আমাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। শৈশবের কথা কি বলবো, শৈশব তো ঢাকায় গ্রামে বড় হয়েছি। স্বাধীনতার সংগ্রামেও সময় ছিলাম আমি দেশের বাইরে অনেক দিন। মুক্তিযুদ্ধের সময় তো পুরা 9টা মাস আমরা দেশে কাটাইছি এবং আমার এক সময় আমার বাবাকে ধরার জন্য আমার পাকিস্তানি আর্মিও আমাকে ধরে নিয়ে যায়। তো ওইটা একটা সময় গেছে। আমার বাবা মুক্তিযুদ্ধ ছিলেন। বাবা অ্যাকচুয়ালি আগরতলা জয় বাংলা যুব শিবির ক্যাম্পের সুপারভাইজার ছিলেন। আমার বোন ছিলেন ডাক্তার তাহমিনা আক্তার সুফিয়া, উনিও মুক্তিযুদ্ধ ছিলেন। তো আমার বড় ভাইও ইন্ডিয়াতে ছিলেন, ওরা সবাই ছিল। আমি ভাইদের মধ্যে আমরা 3 ভাই ছিলাম, আমার বড় ভাই মারা গেছে। আমরা 2 ভাই, আমার মা, আমার ছোট 2 বোন, আমরা ময়মনসিংহ সরারচর এলাকাতেই ছিলাম। তো ওই সময় আমার মিলিটারি আমাকে ধরে নিয়ে যায় আমাকে বাবার জন্য। যেহেতু আমার বাবা এক সময় বাংলাদেশের নিরাপত্তা, রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমান্ডার ছিলেন, প্রধান ছিলেন। ওনারই সৃষ্টি বাংলাদেশে। উনি আগে অন্য ডিপার্টমেন্ট ছিল, বাংলাদেশ হওয়ার পরে হি ইজ দ্য ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ নিরাপত্তা বাহিনী বাংলাদেশের। যাই হোক, শৈশবের কথা, দেশের কথা মনে হলে এখনও মনে হয় ওই দিনের কথা। দেশের বাড়িতে অনেক কাটাইছি, অনেক ভয়ঙ্কর সময় গেছে। তারপরে তো স্বাধীনতার পরে তো আমেরিকা চলে গেলাম। আমেরিকাতে প্রায় 45 বছর, 46 ইয়ার্স নাও বলতে গেলে। মজার কথা হলো আমি গতবার কোরবানি ঈদ করছি দেশে আফটার 45 ইয়ার্স। আমার ছেলেকে নিয়ে দেশে আসতে চাই, ঈদ করবে, তো নিয়ে আসছিলাম। সো অনেক কিছু আছে, বলে শেষ নেবেন, বললে শৈশবের কথা অনেক কিছুই বলা যায়। কিন্তু আমি বাংলাদেশের সন্তান হিসেবে বাংলাদেশ সবসময় আমার মনে আছে, এমন থাকবে। বাংলাদেশকে ভালোবাসি দেখে আসি। আবারও শুনবো আপনার কথা। আমি একটু শেখ মুজিবুর রহমান ইকবাল, একই প্রশ্ন আপনার কাছে। শৈশবটা কিভাবে বেড়ে উঠলো? শৈশব, যেহেতু আমার বাবা রেলের নিরাপত্তারই প্রধান ছিলেন, এখন যেটা নগর ভবন ফুলবাড়ি স্টেটের সামনে, ওটার প্রথম সবচেয়ে বড় যে বাংলোটা, ওই বাংলোতেই আমরা মানুষ। আর তখন রেলওয়ে হাসপাতাল ছিল, যেটা হলো এখন ফজলুল হলের সামনে, যেটা ভেঙে গিয়ে সরকারি হাসপাতাল হয়েছে, ওটা হলো রেলওয়ে হাসপাতাল। ওই হাসপাতালে আমার জন্ম। ওখান থেকে আমরা বড় হয়েছি। আমরা ভাই বোন, আমরা সবাই এখানেই মানুষ। শুধু 71-এ আমরা 9 মাস ছিলাম দেশের বাড়িতে। তখন আমার বাবা, আমার বোন, বড় ভাই, ওরা সবাই যুদ্ধে চলে যায়। আমি, আমার মেজো ভাই, আমরা দেশের বাড়িতে ছিলাম। পাক হানাদার বাহিনীরা হঠাৎ করে একদিন আমার মেজো ভাইকে ধরে নিয়ে যায় এবং চোখ বেঁধে ব্রিজের উপরে তাকে গুলি করার জন্য আমার যত মনে আছে নিয়ে যায়। তখন মুসলিম লীগে আমার এক চাচা ছিল, উনি মুসলিম লীগের সাথে জড়িত। উনি আসা ওই সময় আমার মার কাছ থেকে পাকিস্তানের সময় 8,000 না 9,000 টাকা নগদ নেওয়ার পর মিলিটারির কাছ থেকে গিয়ে আমার এই সিনিয়র সাহেবকে উদ্ধার করে। আমরা তারপর আরও গহীন জঙ্গলে, মানে গহীন গ্রামে চলে যাই, যেখানে মিলিটারি সচরাচর যেতে না পারে। এইভাবে আমরা ছিলাম। তখন আমার বোন মুক্তিযুদ্ধে, আমার বড় ভাই মুক্তিযুদ্ধে, বাবা মুক্তিযুদ্ধে, আমরাই শুধু দেশে ছিলাম। তো লিবারেশন পিরিয়ড আমার বোন সশরীরে যুদ্ধ করেছে, ভাই ও বাবা ছিল। বিশিষ্ট মতিউর রহমান আমাদের খালাতো ভাই। তখন আমার মামাতো ভাই এই ভৈরব ব্রিজটা উড়িয়ে দিয়ে যখন বন্ধ করে এবং উড়িয়ে দিয়ে যখন আসতে থাকে, মিলিটারি তারা মেরে ফেলে। ওই থেকে পরের থেকে আমরা যখন ঢাকায় আসলাম, ওখান থেকে আমরা আস্তে আস্তে বড় হতে লাগলাম।
আমি ঢাকায় তারপরে এসেই তো আপনি রাজনীতিতে যুক্ত হন নাকি? ঢাকা এসে রাজনীতি করলাম। আমি তারপরে বরংপুরে নারায়ণগঞ্জে ম্যাজিস্ট্রেট ছিল আমার ভগ্নিপতি, তা আমি নারায়ণগঞ্জ বার একাডেমিতে পড়তে চলে গেলাম। আর মিজু ভাইরা তখন চলে গেলো আমেরিকা। এই দিয়ে আস্তে আস্তে শুরু তারপরে রাজনীতি। আমি Speaking শেখ of- রহমান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানই কি আপনার মুক্তিযুদ্ধে যাবার প্রেরণা ছিলেন? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট একদম 25শে মার্চ যেদিন ঢাকা আক্রমণ হয়, বললাম আমরা রেলে কলোনিতে, তখন তো ওই যে বাসে ঢাকা নবভবনে যেখানে বাসা ছিল, তখন তো রাস্তাঘাটে মানে সবাই সাথে, আমি 7ই মাসের ভাষণও আমি শুনেছি সোহরাওয়ার্দী উদ্যানে। বাট এনিওয়ে, ওই দিন রাত্রে মতি ভাই কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে আসে। ওই দিন সন্ধ্যার সময় আমাদের বাসায় আসে লাস্ট আমাদের সাথে, তখন দেখা, বললো যে নেগোসিয়েশন হয় নাই, সামথিং আজকে রাত্রে কিছু হবে। তো তারপরে তো আমরা তো ঢাকা যখন মানে গোলাগুল হইলো, টেলিগ্রাম অফিস তো ইম্পর্টেন্ট ছিল, জায়গা ছিল, এগুলি সব দখল করলো। 2 দিন তো গুলিস্তান আগুন 3টে অফিস, ওখানে আর্মিরা অ্যাটাক করে অ্যাটাক করে এগুলি নিল, তখন তো ভয়ঙ্কর অবস্থা। যেদিন আমাদের ঢাকা ওপেন করলো ওই দিনই আমরা ঢাকা থেকে বের হয়ে যাই, যে যাত্রাবাড়ি, এখন যাত্রাবাড়ি যে মোড় যেখানে আছে, ওখানে আবার এক ফ্রেন্ডের বাসায়, ওখানে আমরা কয়েকদিন কাটাই। ওখান থেকে পরে আমরা ওখান থেকে ট্রেনে, বাসে, রিক্সায়, পায়ে হেঁটে, তারা ফেরি পার হয়ে তারপর নরসিংদী যাই। ওইগুলি হয়ে আমরা নরসিংদী গেলাম। ওখান থেকে আবার আব্বার এক ফ্রেন্ডের এখানে ছিলাম কয়দিন। তারপর ওখান থেকে রিক্সা হাইটে করে মনোহরদি গেলাম। মনোহরদি গিয়ে আমার মনোহরদিতে আমার খালু থাকতো ডাক্তার, ওখানে থাকলাম। এইভাবে হাইটা গাড়ি নিয়ে, রিক্সা নিয়ে এগুলি করে করে আমার নানার বাড়িতে গেলাম। এটা হলো সল্লা, ওইটা বললো রায়পুরা। ওখান থেকে নারায়ণপুর, রায়পুরা। তারপরে ওখান থেকে গেলাম অলমোস্ট 1 মাসের মতো হবে বাই দ্য টাইম আমরা দেশের বাড়িতে গিয়ে পৌঁছলাম। মুক্তিযুদ্ধে কিভাবে অংশ নিলেন? মুক্তিযুদ্ধ অংশ ডাইরেক্ট অংশ নেই নাই, যেহেতু আমাকে ধরে নিয়ে গেল মিলিটারি। অত ঘটনার পরে আমি আমার বাবাকে খুঁজছিল অ্যাকচুয়ালি। অনেকে হয়তো ইতিহাসের প্রশ্নে জানে না, নাই, আমার বাবা যখন রেলেতে ছিল, আইয়ুব খানের আপন ভাগ্নি জামাইকে জেলে ঢুকিয়ে দিছিল, একটা বিরাট একটা ক্রাইমের সাথে জড়িত ছিল। তো এনিওয়ে, তো আমি জানি আমার বাবা তো মুক্তিযুদ্ধ ওখানে চলে গেছে। তো আমাকে বাবাকে ধরার জন্য, তো আমি মিলিটারিকে বললাম, ওদেরকে বললাম যে আমি ডন্স স্কুলে পড়তাম। ডন্স স্কুল ওয়াজ ওয়ান অফ দ্য ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, যেখানে আপনি মোস্ট অফ দ্য ডিপ্লোমেট, এখন এই ডিপ্লোমেট এবং আগাখানির লোকজন যারা ছিল, বাঙালি আমার ফ্রেন্ড 2-1 যারা পড়ালেখা করছে, মোস্টলি এটা ব্রিটিশ স্কুল ছিল। তো আমি উর্দু বলতে পারতাম। তো ওদেরকে আমি অনেক করে বললাম যে আমার বাবা কিন্তু ইয়েতে যায় নাই, আসলে চাকরিতে চলে গেছে, ঢাকা চলে গেছে, আমাকে যদি ছেড়ে দাও আমি কিন্তু প্রুভ করতে পারি। তারপরে তো আমার যে চাচা ছিল, ওরা ছিল, দেয়ার কত বাড়িঘর পুরায় দেবে, সেই কত, আমি এভরিবডি ওয়াজ আস্কিং ফর মানি অ্যান্ড এভরিথিং আমার। সো ওইগুলো একটা অংশ। তো ওইভাবে আমি বেরিয়ে গেছি। ওরা হয়তো সামাও মনে করছে ঠিক আছে, আমরা যারা কিছু পয়সা পাওয়ার কিছু পয়সাও পাইছে, আমিও কথা দিলাম যে আমার বাবাকে আমি প্রমাণ করব, আমাকে না ছাড়লে আমি কীভাবে প্রমাণ করবো, তখন তো যোগাযোগ করার কোনো রাস্তাঘাট নাই। তো আমি ওইভাবে বললাম ওদেরকে যে ও ঢাকাতে রেখেছিল। আমি তো ওই দিনই যখন নিয়ে গেছে, আমি আই ওয়াজ সেম ডেতে আমি বেড়ে আসছি বোঝার পরে। বাট আমার চোখের সামনে দেখলাম লোকজন বান্ধা ছিল, গুলি করে দিল। আই কুড হ্যাভ বিন ডেড। আইভ সিন ইন মাই ওন আইস, গাড়ির থেকে জিপের থেকে নামছে, চিল্লাচিল্লি করতেছে, লাত্তি দিয়ে ফেলাই দিল, গুলি করে মারলো, আমার নিজের চোখের সামনে দেখা। সো একটা ভয়ঙ্কর সিচুয়েশন। তারপরে মানে ড্রামাটিক। আমার তো 30 বছর যেটা PTSD বলে, ওইটা আমার ছিল। দ্যাট ওয়াজ আই টুক মি 30 ইয়ার্স। গত 5-7-10 বছর আই এম ফাইন, কিন্তু ইট ওয়াজ ট্রমাটিক সিচুয়েশন। আপনি যখন মেশিন গানের সামনে থাকেন, ইউ নো দি গোনা বি ডেড এনি টাইম, আপনি গুলি মেরে ফেলতে পারে, আর আমার চোখের সামনে মানুষ মেরে ফেলতেছে। শেখ মুজিবুর রহমান ইকবাল, মুক্তিযুদ্ধের কোন স্মৃতি এখনো আপনাকে খুব তাড়া দেয় বা নাড়া দেয়? 71-এ যখন আমার ভাইরা সবাই মুক্তিযুদ্ধে ফিরল, তখন ওদের সাথে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমার কাজ ছিল যখন অপারেশনে যেত, ওই রাজাকার, আমার রাজাকার একটা সেন্টার ছিল, ধরে ধরে আনতো, এনে মুক্তিযুদ্ধের ক্যাম্পে রাখতো। আর রাখার পরে এই রাজাকারগুনি সারাদিন থাকতো। থাকার পরে ভোর রাত্রে নিয়ে রাজাকারগুনি মুক্তিযোদ্ধারা খালের পাড় নিয়ে, তখন খালের স্রোত ছিল, পানি ছিল, ওখানে মেরে মেরে পাড়াইতো। তা আমার আবার তখন চিজ ছিল বাবারাই, ওই যে পাট গাছ, কাঁচা পাটের গাছের
পাট গাছ কেটে ওই শোলাটা বের করে ওই চাবুক বানাইতাম। আর আমার কাজ ছিল সারাদিন খালি এগুলি রাজাকার পিটানো কাজ। আর একটা জিনিস ছিল মজার, ওই আমরা মুক্তিযোদ্ধারা যারা ছিলাম সবাই একসাথে এক তরকারি পাক হইতো আর কি। একটু ডিপে ছিলাম, গহীন জায়গায় হিন্দু বাড়িতে। তারপর লাস্টে যে যখন লাস্টে আমরা যে ক্যাম্পটা ওপেনিং করে আর্মিরই খেতেলাম, স্কুল বোর্ডিং, রহিমা বোর্ডিং, ওখানে আমাদের মুক্তিযোদ্ধার ক্যাম্প হইল। তো তারা এটা দেয় একদিনে 319 জন লোক তারা ধরে নিয়ে আসে বাজিতপুর থেকে, হিন্দু মুসলমান মিলে। আর রাস্তায় জায়গায় জায়গায় বাজিতপুর থেকে সরাসরি রিক্সা আনতে আনতে রাস্তায় যে একটু বয়স্ক হাঁটতে পারে না, রশি খুলে ওখানে স্পটে মেরে ফেলাই গেছে। 19 জন রাস্তায় মেরে লাশ ফেলায়, বাকি সবাই ট্রেনে করে কিশোরগঞ্জ নিয়ে যায়। যখন সবাই চলে যায় তখন আমরা আবার ওই গ্রামে থেকে বেরিয়ে এই লোকের লাশ অন্য কোথাও দাফন করার সুযোগ ছিল না, বাজিতপুর থেকে সরাসরি রাস্তার পাশেই গর্ত করে মাটি চাপা দিয়েছি আমরা। এই জিনিসটা খুব আমরা কি অমানবিক না দেখলে বোঝা যায় না। আরেকটা জিনিস তারা যখন আমরা ঢাকা থেকে বেরিয়ে যাই আদমজি দিয়ে, তখন দেখলাম যাত্রাবাড়ি থেকে আর ডেমরা হয়ে পুরানো আদমজি রোডের পাশে রাস্তার পাশে সবগুলি খাল ছিল ছোটো ছোটো বক। এখানে মানুষ মরে ফুলে রয়েছে পেট আর শুকুন মানুষ খাচ্ছে। আমরা লাশের গন্ধ আর ইয়েতে তারাবাগ ফেরিঘাট পর্যন্ত খুব কষ্ট করে যাই। ওখানে যাওয়ার পরে ওখানে তখন ব্রিজ ছিল না, তারাবাগ ফেরিঘাটে ছিল নৌকা, এই নৌকা দিয়ে পার হয়ে দিত। ওই পারে পার হয়ে গিয়া কাঠবুড়ি বাস ছিল, ওই কাঠবুড়ি বাস করে আমরা তারাবাগ থেকে নরসিংদী যাই। এবং 71-এ যেই রাত্রেবেলাতে বিভৎস গুলি বর্ষণ, কারণ আমাদের বাসাটা গুলিস্তান এখন নগরবন্ড, এটা আমাদের বাংলো ছিল, বৃষ্টির মতন গুলি করতেছিল। এবং আমাদের যারা যে গুলি ঢুকেছে পরদিন গুলি স্টপ করলো, বাড়ির ভিতরে খালি সীসার গুলির মাথা, এত বেশি মাথা পাওয়া গেছে মনে হয় ওখানে মাছের জালের যে কঞ্চির মতো পিছিয়ে গেছে বসন্তের মতন। আমার একটা মনে আছে যে আমার মা আমাদের ভাই বোনদের সকলে প্যান্টের তখন বকলের সিস্টেম ছিল, সারা তো কেটে কেটে সোনার মোহর, 10 টাকার নোট, 100 টাকার নোট ঢুকে দিয়ে বলছে যদি কোথাও হারায় যাও খাইতে চাও তো এটা বাই করে দিলে খাওয়া দিবে। আর আমরা তখনও চিন্তা করি নাই যে আমরা একসাথে গিয়ে কোথাও গিয়ে উঠতে পারবো। নরসিংদী গিয়ে আমরা 3 ভাগ হয়ে গেলাম। আমার 2 বোনরে একদিকে পাঠালাম, আমার ভাইরে একদিকে পাঠালাম, আমার আম্মা আব্বা গেল একদিকে, আমি আমার ছোটো বোন গেলাম একদিকে, ভাগ করে নিয়ে গেছি রিক্সায় করে। মানে কি যাতে সবাইকে যাতে একসাথে না পায়, পায় বা না একসাথে মারতে যাতে এবং পানি ধরতে আমরা না সবাই পারে। ঘুরে ঘুরে গিয়ে আমাদের ডেস্টিনেশন বাড়িতে পৌঁছতে আমাদের প্রায় 27-28 দিন লাগছে। সবাই গিয়ে হাঁটা ছাড়া তো কোনো বিকল্প পথ- হাঁটা আর বাইসাইকেলে যারা আসছে আমার নিতে আসছে, একদিন সাইকেলের সামনে বসে বসে নিছে, আর ম্যাক্সিমাম হাইটে যেতে হয়েছে। তখন হাই রোড টোড ছিল না, গ্রামের পেছলা পথ। আমি আবার একটু শেখ রহমান আপনার কাছে যেতে চাই যে আপনি তো মুক্তিযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গেলেন, সেখানে গিয়ে কিভাবে কর্মজীবন শুরু করলেন, কিভাবে রাজনীতিতে জড়ালেন? ও কর্মজীবন আমি অ্যাকচুয়ালি ওখানে যাই প্রথম নর্থ ক্যারোলাইনাতে সেন্ট্রাল কমিউনিটি কলেজে ওখানে ভর্তি হই। তো রাজনীতির সাথে অ্যাকচুয়ালি 1982-তে আমি যখন শার্লট নর্থ ক্যারোলাইনাতে ছিলাম, ওখানে এডি নক্স ও শার্লটের মেয়র ছিল, তখন ও গভর্নর ইলেকশন রান করতেছিল। সো দ্যাটস মাই পলিটিক্যাল ওখানে আমি ভলান্টিয়ার করেছিলাম ছাত্রকালীন সময়। ওখান থেকে আমার শুরু অলমোস্ট ফ্রম ভলান্টিয়ার থেকে। আমি 2016 অ্যাকচুয়ালি আমি আমেরিকাতে ডেমোক্রেটিক এবং ন্যাশনাল এবং রিপাবলিকান পার্টি, 2 পার্টির মধ্যে প্রথম মুসলমান যে এক্সিকিউটিভ কমিটিতে সার্ভ করে। আমি 13টা স্টেট রিপ্রেজেন্ট করতাম, জর্জিয়া, আলাবামা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি, ভার্জিনিয়া, ফ্লোরিডা, ইন অল দিস স্টেপ। তা আমি প্রথম মুসলিম আমেরিকার ইতিহাসে হাইয়েস্ট লেভেল পলিটিক্যাল পার্টি, আইদার পলিটিক্যাল পার্টির মধ্যে 2 জনে পর্যন্ত হয়েছে। একজন কিথ এলিসন, ও এখন অ্যাটর্নি জেনারেল, একসময় কংগ্রেসম্যান ছিল। তা আমি অন অ্যান্ড অফ অ্যারাউন্ড 44 বছর পলিটিক্সের সাথে জড়িত আমেরিকান। সো আই হ্যাভ ওয়ার্ক ফ্রম দ্য বটম টু দ্য টপ। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্সটা আপনি কেমন এনজয় করেছেন? অবশ্যই এনজয় করি। এনজয় না করলে তো আমি আজকে ওই পজিশনে থাকতাম না। আই লাভ ইট, আই এনজয় ইট। অবশ্যই আমি ব্লেসড, এটা আল্লাহর রহমত। আমাকে যে পজিশনে আসি এটা অলমোস্ট ইম্পসিবল অনেক সময়,
বাট ইট ইজ পসিবল। আমেরিকা স্টিল বলবো যে ল্যান্ডস অফ আমাদের এখানকার পলিটিক্সে যেমন ঘাত প্রতিঘাত, রাজনৈতিক নেতাদের নানা ধরনের বঞ্চনার শিকার হতে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্সটা কেমন হয়? ওয়েল, বঞ্চনার শিকার হতে, বিকজ আমরা বলি আমরা ডেমোক্রেটিক। বাংলাদেশে ইফ ইউ আস্ক মি, বাংলাদেশে তো ডেমোক্রেসি নাই, কখনো ছিল না। আমাদের ডেমোক্রেসি হলো আমাদের ডেমোক্রেসি মিনস আমাদের আপনি যে পলিটিক্সে থাকেন, ইলেকশন করতে চান, জনগণ ডিসাইড করবে। আপনার প্রাইমারিতে জিততে হবে। পার্টি অফিসিয়াল, পার্টির লিডাররা কোনো নমিনেশন দেয় না। আর আমাদের দেশের সিস্টেম, পার্টি অফিসিয়াল আপনাকে নমিনেশন দিতেও পারে, নিতেও পারে, হোয়াট এভার ইট ইজ। তো জনগণের কী আছে, ফাইনালি আপনি পার্টিকে ভোট দিচ্ছে। সো দিস ইজ টোটালি কোনো কম্প্যারিজনই হয় না। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে ওইখানকার পলিটিক্সে আর কি ভবিষ্যতে আপনার প্ল্যান কি নেক্সট? ভবিষ্যতে আমি যে পজিশনে আছি, আলহামদুলিল্লাহ, আই এম ডুইং ফাইন। আমি হয়তো স্টেট ওয়াইড রান করতে পারি, হায়ার অফিস রান করব যখন আমি কনফিডেন্স মনে করি যে আমি আলহামদুলিল্লাহ আমার স্টেট জর্জিয়া মেজরিটি রিপাবলিকান। তার মধ্যেও আমি মোর দেন ডজন অফ বিল যে আমি কো স্পন্সর করেছি, সাইন ইন টু ল, মানে আমার প্রপোজাল অনেক কিছু লতে পরিণত হয়েছে। আমি তো এলাকার জন্য, জর্জিয়ার জন্য অনেক কিছু করতে পারতেছি। সো অনেকে অপোজিশন থাকলে কিছু করতে পারে না। So I'm doing a lot of, I'm bringing result to my constituency for the state of Georgia. আমি হয়তো কোনো দিন স্টেট ওয়াইড রান করবো যখন মনে করি টাইম ঠিক আছে, অথবা ফেডারেল গভর্নমেন্টের জন্য রান, ইউএস কংগ্রেসও রান করতে পারি। কিছু একটা করবো ভবিষ্যতে। নেক্সট ইলেকশন আমি আপাতত 26 ইলেকশন আমার সেম পজিশনে আবার রান করতেছি ফর 5th টার্ম। তারপরে 5 টার্ম শেষ হওয়ার পরে পরে চিন্তা করব কি করব ভবিষ্যতে। এটা কি এক ধরনের নেশা পেয়ে গেছে যে আর কি 5th টার্ম, 4th টার্ম, 3rd টার্ম? না, ওইটা কোনো নেশা না। মানে আপনি একটা কাজ করার পরে পরিণত হয় মানুষের। নেশা তো অবশ্যই, নেশা না থাকলে তো হইতে পারতাম না। আমার সারা জীবন, আমার ছোট ভাই যেমন অল ইজ লাইফ এলাকার জন্য করছে, আমিও 40 বছর ছোট ভাইয়ের কাছে কোনো অনুপ্রেরণা পান? অবশ্যই অনুপ্রেরণা পাই, কারণ আমার এখনো মানে হি হ্যাজ এ ট্যালেন্ট। মানুষকে আকর্ষণ করার মতন যে ক্ষমতা, ট্যালেন্ট আছে, আমি মনে করি ওরা আমার চেয়ে বেশি আছে। একটু বেশি আছে। হ্যাঁ, আবেগ অবশ্যই বেশি আছে, অবশ্যই বেশি আছে। নাইলে আমি হয়তো বাংলাদেশে পলিটিক্স করা আমার জন্য ডিফিকাল্ট হইতো। আমি আমেরিকার জন্য ঠিক আছে, বিকজ আই এম স্ট্রেট ফরওয়ার্ড। বাট হি ইজ এ রিয়েল পলিটিশিয়ান, নট পলিটিশিয়ান, আমি আমাকে বলি পাবলিক সার্ভেন্ট। আমি আমাকে নিজেকে পলিটিশিয়ান বলি না, বাট আই থিঙ্ক হি ইজ এ পলিটিশিয়ান অ্যান্ড এ পাবলিক সার্ভেন্ট, হি উইল বি। জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল, আপনি দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং আর কি বিএনপির দুঃসময়ে আমরা আপনাকে মাঠে দেখেছি। এই রাজনীতিটা কেমন ছিল, কতটা কঠিন বাস্তবতার মধ্য দিয়ে আপনার রাজনৈতিক ইতিহাসটা গড়ে তুললেন, নিজের রাজনৈতিক ক্যারিয়ারটা? দেখেন, আমি যখন বিএনপি রাজনীতিতে যুক্ত, তখন পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 2001-এ প্রথম আমি মনোনয়ন পাই, জাতীয় নির্বাচনে মনোনয়ন পাই। কিন্তু প্রথম আমি বিএনপিতে মনোনয়ন পেয়েছি। আমার এখানে তখন রানিং এমপি ছিল বিএনপির, আমার নাম মুজিবুর রহমান মঞ্জু, সম্পর্কে উনি আমার মামা, তো উনি খুব পপুলার। তো আমি জয়েন করি, যখন মনোনয়ন পাই, তখন এলাকায় যেহেতু আমাকে মানুষ চিনে না, তো মানুষ আমার নিয়ে বিদ্রোহ করছে এবং মঞ্জু মামা আমার কাছে সারেন্ডার করছে, বাবা আমি তো এখনো বিরোধী দল, এইভাবে দলটা ক্ষমতা আসবে, আমার যদি এবার সুযোগ দাও, পরের বার তুমি নির্বাচন করো। আমি ওনার কথা, এবং মানুষ আমার বিরুদ্ধে আন্দোলন করছে, না খেয়ে রাখছে, মঞ্জু মামা রোজা রাখছে। আমি আমাকে তারেক রহমান সাহেব তখন ডেকে নিয়ে বলছে, আপনার সুযোগ আছে, ছেড়ে দেন। ম্যাডাম বলছে তুমি আমার সাথে থাকো। আমি মনোনয়ন ছেড়ে দিই, তা আবার মনোনয়ন তাকে দিয়ে তার পক্ষে নির্বাচন করে তারা জয়যুক্ত করি। সেই থেকে আজ অদ্যবধি আমি আমার নির্বাচনী এলাকায় আছি। তবে এই রাজনীতি করতে গিয়ে আমি বিভিন্ন অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে এখানে এসেছি। তবে সেটা একটু বিস্তারিত যদি বলেন। আমার একটা গুণ হয়েছিল যে আমি এই দীর্ঘ 17 বছরের আন্দোলনের কথা বলছি, তো 25 বছর আগে, 17 বছরে আমার এলাকায় কোনো নেতা কর্মী যদি গ্রেপ্তার হয়েছে, আন্দোলন সংগ্রামের মধ্যে তো গেছে মানুষের অত্যাচার, অবিচার, আমার ওই কর্মীকে থানার থেকে, হাজতখানার থেকে, আদালত থেকে
জজ কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, যতক্ষণ পর্যন্ত না আমি আমার কর্মীকে জেলখানার থেকে মুক্ত না করছি তখন যত কিছু তো প্রয়োজন ততটুকু আমি করেছি। এবং আমার কোনো নেতাকর্মী জেলখানায় যতদিন ছিল থাকা অবস্থায় তার পরিবারের খোঁজ খবর, তার বাচ্চার স্কুলের বেতন, কারো বাচ্চার দুধের খরচ এবং জেলখানায় পিস দিয়ে টাকা দেওয়া হতে শুরু করে এনেও কোনো কাজ নাই যে কাজে আমি অংশগ্রহণ করিনি। আমার জীবন বাজি রেখে আমার নেতাকর্মীর জন্য আমি করেছি। আরেকটা জিনিস সবচেয়ে বেশি আমার ক্যাপিটাল হিসেবে গড়ে উঠেছে, বাজিতুর নীতিতে যে কোনো বিএনপির নেতাকর্মী অসহ্য মারা যাওয়ার সাথে সাথে দাফনের পূর্বে তার বাস, চাটাই, কাফনের কাপড় এবং নগদ 50,000 টাকা আমি ওর পরিবার হাতে দিয়েছি। অনেক দেখা গেছে যে আমার কর্মী সে দিন ডেলি আনে ডেলি খায়, যখন সে একসাথে 50,000 টাকা কখনো চোখেও দেখেনি। তার দুইটা সন্তান, একটা বাচ্চার বয়স 6 বছর, হয়তো একটা বাচ্চার বয়স 8 বছর, এবং একজনের সংসদে, সেই সংসারে উপার্জনশীল ব্যক্তি একজন ছিল। এই যে টাকাটা দিছি তখন দেখা গেছে এই 20 বছর আগে 50,000 টাকা পায়া 7,000 8,000 দিয়ে দুইটা বাছুর কিনছে, একটা বাছুর, দুইটা বাছুর পাইলে বড় করছে, ঘরের সামনে একটা দোকান দিছে, মুদি দোকান। তারা কারো কাছে হাত পাততে হয় না, যে যা ইনকাম হয়েছে এই বাছুর কিনে, বাছুর বড় গাই বানায়, এই গায়ের দুধ দোকানের ইনকাম দিয়ে এই বাচ্চা মানুষ করে। আজ থেকে 15 বছরে যখন যে বাচ্চার বয়স ছিল 8 বছর বা 6 বছর, আর এখন 17 বছর যোগ দেন, 22-24, তারা এখন ভোটার, তারা এখন প্রাপ্তবয়স্ক। এইগুলি আমার অ্যাসেট। এই দীর্ঘ 25 বছর আমার রাজনীতি চলার পথে আমি নেতাকর্মীদের পাশে ছিলাম বলে আজকে আমি এমপি হতে পারছি। দল আমাকে মূল্যায়ন করছে, দল আমাকে থানার সভাপতি বানাইছে, দল আমাকে দুর্দিন আন্দোলনের সময় জেলার প্রেসিডেন্ট বানাইছে, দল আমাকে নির্বাহী কমিটির সদস্যও বানিয়েছে। আমি দলের কাছে কৃতজ্ঞ, এবং দল আমাকে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া মা, উনি আমাকে যথেষ্ট মূল্যায়ন করেছে, জনাব তারেক রহমান আমাকে যথেষ্ট মূল্যায়ন করেছে। কিন্তু এইবার ত্রয়োদশ নির্বাচনে জোটগত কারণে রাতের আধারে আমাকে প্রথম মনোনয়ন দিয়ে আমার মনোনয়নটা জোটকে দিয়ে দেয়, এবং জোটকে দিয়েই দেয় নাই, জোটে যা দিয়েছে তার নিবন্ধন ছিল না। তাকে তার বাবার দল, নাম সর্বস্ব দল, কিন্তু জোটে আছে, করার কিছু নেই। এই নাম সর্বস্ব দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগদান দিয়ে সকালবেলা ধানের শীষে মার্কা দিয়ে মনোনয়নের চিঠি দিয়েছে, আমাকে কোনো অবহিত করে নাই। এ নিয়ে দেখলাম যে আপনার এলাকার লোকজন যেভাবে কান্না করছিল আপনাকে ঘিরে, এবং আপনাকে নির্বাচনে যেভাবে বাধ্য করলো যে আপনাকে নির্বাচন স্বতন্ত্র। আমার বাড়ি ঘর ঘেরা হয়েছে সমস্ত নেতাকর্মী, ওরা বলছে যে এই লোকরা আমরা চিনি না, তারা ধানের শীষ দিয়ে দিচ্ছে। আপনি আমাদের 25 বছর পর চলা সাথে দুর্দিনের ইকবাল ভাই, আমরা তোমায় বলি নাই, আপনি নির্বাচন করতে হবে। ওদের চোখের পানি এবং আমার চোখের পানি, দুই পানি মিলে এটা সাগরের সৃষ্টি হয়েছে। এই যে হাজার হাজার মানুষের ভালোবাসা নির্বাচনে আপনি পেলেন গণরায়ের মধ্য দিয়ে, সেই ভালোবাসার প্রতিদান আগামীতে কিভাবে দিতে চান এলাকার আমার মানুষের? শরীরের চামড়া দিয়েও আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। 159 জন নেতাকর্মী, যারা কেউ 2 বছর, 5 বছর, 5টা 7টা 10টা মামলা, 20টা মামলা তাদের বিরুদ্ধে নাই। এবারে 17 বছর অনেক নেতাকর্মী আছে 2 মাস 3 মাস করে 2 বছর 3 বছর পর্যন্ত টোটালি জেল খাটছে। এরকম নেতাকর্মী সবাই জেল খাটা, মামলা খাওয়া নেতাকর্মী। এরা দলের পদধারী, তারা পদের চিন্তা না করে পদকে বিসর্জন দিয়ে, তাদের পদ যখন বহিষ্কার করা হয়েছে তারা মিষ্টি বিতরণ করছে যে আজকে থেকে আমার স্বাধীনভাবে আপনার জন্য থাকতে পারবো না ইলেকশনে। তারা আমার ছেড়ে যায়নি, তারা কথা দিয়েছে, কথা রেখেছে, আমি তাদের ছেড়ে দিতে পারবো না। আর আমার কথা বললেন কী করবেন, আমার তো এলাকায় মানুষের কমিটমেন্ট, এলাকার উন্নয়ন। একটা রাজনীতির সার্থকতা তখনই আসে যখন এলাকার উন্নয়ন করব, এলাকার মানুষ সারা জীবন আমাকে মনে রাখবে। আপনার এই রাজনীতিতে আদর্শকে, যদি আপনি যাকে ফলো করেন বা আপনার যার কাছ থেকে প্রেরণা পান? দেখেন, আমার প্রেরণা, আমি যদি সত্যি কথা বলি, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি যখন খাল কাটার জন্য স্কুলের ছাত্র, ওনার খাল কাটা যখন দেখছি, উনি আমার এলাকাও খাল কাটার পর সমস্যা, বহু খাল শুকিয়ে এখন তামা হয়ে গেছে, নৌকা চলে না। আগে এই জায়গায় নৌকা চলতো, ভাটিয়ারি গান হইতো। এই দীর্ঘ স্বাধীনতার পর থেকে কোনো উন্নয়ন নাই বলে এখানে এখন খাল ছিল ওইটাও কোনো নাই, পোল আছে খাল নাই, ব্রিজ দেখা যায় কিন্তু খাল নাই, সমতল হয়ে গেছে। উন্নয়ন নাহলে তো তা হবেই। আর আমার নিকলি বাজিতপুরের মধ্যে
বাজিতপুর একসময় মসলিন হতো, বাজিতপুর তাঁত নিকলি শিল্প হাওড়, একটা বড় ধরনের এই বাজিতপুর নিকলিতে এই আগে বর্ষা আসলে যে কোনো জমিতে আপনি জাল ফেলালে মাছ পাওয়া যেত, পানি ফেলালে, মানে 1-2 ফিট পানির মধ্যে মাছ পাওয়া যেত। এখন এই ফার্টিলাইজার, খাল নাই, পানি আসতে মানে সব বিলুপ্তির পথে। শুধু হাওড় এখন পানি আসলে এই কয় মাছ পাওয়া যায় নদীতে, কিন্তু আমাদের এখানে ছিল মাছের জন্য আমরা প্রসিদ্ধ, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেক উন্নয়নের দরকার। আমার কি নিকলিতে একটা লোকের যে প্রসব বেদনা ওঠে, জয়স্থ মেডিকেলে আসতে হয় 7 মাইল 8 মাইল 10 মাইল কিলোমিটার দূরে আইসা এখানে বাচ্চা হলে জয়স্থ মেডিকেলে বাচ্চা যদি রিলিজ করে একটা বাচ্চা শুয়ে 30,000 40,000 টাকা বিল ওঠে। ওই রিক্সা দিনমজুরের ক্ষমতা নাই যে তার পরিবারকে হাসপাতালে বিল দিয়ে ছাড়াবে। তার হয়তো বা তার গরু বিক্রি করতে হবে, না ঘর বিক্রি করে বাচ্চার মাকে বাড়ি নিয়ে যেতে হয়। আমার এখানে সবচেয়ে বড় সমস্যা, নিকলিতে একটা বড় হাসপাতালের প্রয়োজন, সরকারি হাসপাতাল যেহেতু, এতে গরিব মানুষ, আমার এলাকার লোক চিকিৎসা পায়। একটা ভালো কলেজ দরকার, একটা ভালো বড় স্কুলের দরকার। হাওড়ে 6 মাসের রাস্তা আছে, অনেক রাস্তা করা দরকার, অনেক কমিটমেন্ট আছে, যেটা যদি আমি করতে পারি তাহলে আমি মনে করবো যে আমি এবার এমপি হয়েছি, এটা আমার সার্থকতা। এবং এটার পর যে মারাও যায়, আমার আর কোনো চাওয়া পাওয়ার নেই। আমি এবার একটু শেখ রহমান আপনার কাছে আবার আসতে চাই। সেটি হচ্ছে, আপনার রাজনীতিতে অনুপ্রেরণা কে, বা কাকে আদর্শ হিসাবে অনুসরণ করেন, কোথা থেকে প্রেরণা পান? আমেরিকার কথা যদি বলি তাহলে অবশ্যই আমি জিমি কার্টারের কথা বলতে হবে, যেহেতু আমি মানে আমি যখন আমেরিকায় যাই, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট, তো আমেরিকান হিসাবে বললে। বা তাছাড়া আমি এমন কোনো, আমি আমার বাবার আদর্শে চলি। আমার বাবা খুব স্ট্রিক্ট অফিসার ছিলেন, সৎ অফিসার ছিলেন। তো আমি মনে করি অনেক কিছু আমি যা কাজ করি আমি স্ট্রেট ফরওয়ার্ড আমার বাবার থেকে, আমার বাবার কথাই বলবো। অবশ্য আমি এখন অনুপ্রেরিত। আমার ছোটো ভাই, আমি ওর কথা বলতেই হয় একটা কথা, ওর কিন্তু আজকে বাংলাদেশে থাকার কথা না, ও কিন্তু আমেরিকায় থাকতে পারে। আমি কিন্তু অনেক চেষ্টাও করছি ওকে, ও কিন্তু আমেরিকায় থাকে নাই, অনেক আগে 20 বছর আগে। ও দেশকে এতই ভালোবাসে যে দেশ ছাড়া কোনদিন যেতে চায় না। সো আমি খুবই আনন্দিত, খুশি যে জনগণ দেশের এটা বুঝতে পারছে যে ও আসলে দেশপ্রেমিক, আসলে দেশের জন্য, এলাকার জন্য ভালোবাসে, নাইলে ও আজকে আমেরিকাতেই থাকতো। ভবিষ্যতে বাংলাদেশে কিছু করার ইচ্ছা জাগে আপনার? আমি বাংলাদেশের ভবিষ্যতে ডাইরেক্ট কিছু না, আমি বাংলাদেশে হয়তো অনেক কিছুই বাংলাদেশের জন্য করি, বাংলাদেশের জন্য মানুষ হয়তো জানে না। বাংলাদেশকে সাহায্য করার জন্য আমার জায়গার থেকে আমি যতটুকু পারি সবসময় করি। আমি আগেও করেছি, এখনও করি, ভবিষ্যতেও করব। আমি যেই পজিশনে আসছি, বিভিন্ন সময় বিভিন্ন দেশের অনেক কিছু আমাদের সাথে যোগাযোগ হয়, আমেরিকান পলিটিশিয়ান বা সংস্থা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন কিছু, যখন আমার মন্তব্য দেই বা আমি কথাবার্তা বলি, আমি সবসময় বাংলাদেশের চেষ্টা করি আমার সাধ্যমতো যতটুকু পারি ইনফ্লুয়েন্স করতে, দেশকে ভালো দেশ, বাংলাদেশের মানুষের যাতে ভালো হয় করতে হয়, আমি সবসময় করি, এখন ভবিষ্যতে করব। আমি যেহেতু ভাইয়ের জন্য ভোট চাইতে এসেছেন, আপনার ভাই বিজয়ী হয়েছে, কেমন লাগছে এই অনুভূতি? আমি তো অবশ্যই আনন্দে খুশি। আমার সবচেয়ে আনন্দ লাগতেছে, খুশি লাগতেছে যে এলাকার মানুষগুলি যারা ভোট দিছে তারা সবচেয়ে বেশি খুশি হয়েছে। দ্যাটস মোর ইম্পর্টেন্ট দেন আমি কী করলাম। আমি আসছি যেহেতু আমার ছোটো ইলেকশন করতে ভাইয়ের টানে, ভাইকে সাহায্য করার জন্য। আমি তো কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত না, কোনো পলিটিক্যাল পার্টি ক্যাম্পেইন করা জড়িত না। এই সুযোগে আমাকে একটা সুযোগ দিয়েছে, আমি এলাকার লোকজনের সাথে সবার সাথে মিশতে পারছি, কথা বলতে পারছি। এইটাই আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে করি, যে মানুষের সাথে মিশতে পারছি অনেক দিন পরে, বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় আমি কোনোদিন যাই নাই এইসব জায়গায় যেতে পারছি। এবং আমি সব পার্টির লোকজনের সাথে কথা বলছি। আমি যখন কেন্দ্রগুলিতে ভিজিট করছি, এটা ধানের শীষই হোক, দাড়ি পাল্লেই হোক বা হাঁস মার্কাই হোক, আমি সবার সাথে লোকজনের কথা বলছি। মানুষে বলছে যে আপনারা নির্ভয়ে আপনারা ভোট দিতে যান, ভোটে যেন কোনো কারচুপি না হয়, আপনারা এতদিন ভোট দিতে পারেন নাই, আপনারা ভোট দেন সবাই গিয়ে। এই যে আপনার যে বাংলাদেশের নির্বাচন অভিজ্ঞতা, বাংলাদেশ এবং আমেরিকার গণতান্ত্রিক চর্চার মধ্যে কোন পার্থক্য দেখলেন? পার্থক্য এখানে একটু মানে অনেক পার্থক্য তো অনেকই আছে, এটা আসলে অনেক সময় লাগবে বলতে, ইটস লট অফ ডিফারেন্ট থিং। তবে মেন পার্থক্য যেটা হলো আমাদের হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যেটা আমরা যখন বলি, আমাদের যদি আমরা ইলেকশনে টাকা পয়সা যা খরচ করি, আমরা রেস করতে হয় ফান্ড, এভরি পেনি উই স্পেন্ড
আমাদের রেকর্ড আছে, কই থেকে আসলো না আসলো, কে কী করতেছে, অনেক সবগুলো ওপেন আমাদের এই দেশে। আমি জানি না কি সিস্টেম আছে, তো আই এম নট শিওর দ্যাট কুড বি বিগ ডিফারেন্স। এখানে হয়তো আপনি পয়সা খরচ করতেছেন, অনেক কিছু করতেছেন, কীভাবে আসলে কিছু হিসাব দিয়ে কতটুকু আছে আমি জানি না, আমি আসলে বাংলাদেশ সিস্টেম উপর জানা নেই। কিন্তু আমাদের রুল ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড কনভিন্সিং, মানে আপনি একটা পয়সা খরচ করলে ওইটাকে আপনাকে হিসাব দিতে হবে, কোত্থেকে আসলো, কোত্থেকে খরচ করলেন, কীভাবে করলেন। সো এইটা আমি মনে করি বিগ ডিফারেন্স। আবার ডোনেশনও তো হচ্ছে ব্যাংকিং চ্যানেলে নিতে হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমাদের যদি আপনি নিতে পারেন, ক্যাশও দিতে পারেন, 10-20 টাকা করে দেয়, এইটাও আপনি রিপোর্ট করতে হবে। আমার যদি কেউ 10 টাকা করে দেয়, কেউ 10 টাকা, 10 জন লোক যদি 100 টাকা দেয় আমাদের সেরকম জর্জিয়াতে, আপনি 100 টাকা একসাথে করতে পারবেন, বলতে হবে আপনি এই অনুষ্ঠানে এই প্রোগ্রামে 10টা লোক দিয়েছে, আপনার নাম করতে হবে না। 100 টাকার বেশি দিলে 99, 100 টাকা হলেই আমার নাম, অ্যাড্রেস, কে 100 টাকা দিল তার নাম, অ্যাড্রেস, ফোন নম্বর, কী পেশা, কী করে না করে সব ইনফরমেশান আমাকে দিতে হবে। আমি একটু আবার শেখ মুজিবুর রহমান ইকবাল আপনার কাছে যেতে চাই। আপনি স্বতন্ত্র থেকে বিজয়ী হয়েছেন, কেমন লাগছে এই বিজয় বরণে? খুবই আনন্দিত, মানুষ আমাকে মূল্যায়ন করেছে, আমি আমার এলাকার লোকের কাছে কৃতজ্ঞ। মানুষ আমার দীর্ঘদিনে তাদের সাথে ছিলাম, ওই মূল্যায়ন করেছে। তবে হৃদয়ে একটা রক্তক্ষরণ আছে, কি সেই কারণ আমি রক্তক্ষরণ? দীর্ঘ 25 বছর যেই মার্কাটাকে লালন করেছি হৃদয়ের মধ্যে, ওই মার্কা যখন ছিনিয়ে নিয়ে গেছে, মার্কার বিরুদ্ধে আমার হাঁস মার্কা নিয়ে নির্বাচন করতে হয়েছে, এটা আমার হৃদয়ে প্রচণ্ড রক্তক্ষরণ আমি মনে করি, আমার কাছে লাগছে। তারপরে যখন আমার হৃদয়ের মার্কা চুরি হয়ে গেছে, তখন আমি বিবেকের মার্কা, হাঁস ছিল জনগণের বিবেকের মার্কা। আজকে আমি নির্বাচিত সংসদ হয়েছি, আমি মনে করি আমার কোনো কৃতিত্ব নাই। এইটা আমার নির্বাচিতপুরের আপামর জনতার বিজয়, এবং জনতার প্রার্থী পক্ষান্তরে তো ধানের শীষেরই বিজয়, হ্যাঁ, কিন্তু বাট জনতার বিজয়। আমি এখন জনতার এমপি, আর আমার দায়িত্ব অনেক। আমি এই জনতাদের ঋণ কীভাবে শোধ করবো আমি জানি না, তবে আল্লাহর এটা তো কাছে একটা বড় ইতিহাস যে বাংলাদেশের 7 জন স্বতন্ত্র এমপির একজন আপনি, এবং ভালো ভোটের ব্যবধানে। না, কিন্তু আমার কাছে বললাম যে আমার রক্তক্ষরণ হচ্ছে, আমি ওইটা প্রাউড ফিল করি না যে আমি স্বতন্ত্র এমপি হয়েছি, আমি প্রাউড ফিল করি যে আমি জনতার এমপি হতে পারছি। আমি চাই আমার এলাকার উন্নতি করতে, আমি চাই এলাকায় আমি আমার সাধ্য অনুযায়ী জনগণের পাশে থাকতে, বিগত দিনে যা ছিলাম আগামীতে মৃত্যুর আগ পর্যন্ত দল যদি আবার আপনাকে বরণ করে নেয়? আমি তো দলে আছি, আমার লালন, আমি তো এই দলটাকে লালন করি, হৃদয়ে লালন করি। এটা বরণ আর ত্যাগের কিছু নাই আমার ভিতরে। আমি তো আমার হৃদয়ের মধ্যে আমার দলটা, আমি তো ইচ্ছা করে দলটা আমি হৃদয় থেকে ফেলে দিতে পারবো না। মঙ্গলবার হচ্ছে শপথ। শপথ, এবং একই দিন মন্ত্রিসভা হবে। এই মন্ত্রিসভা নিয়ে আপনার কোনো পরামর্শ আছে দলের জন্য? দেখেন, আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকে যেভাবে উনি দলটাকে গুছিয়েছে, এবং আজকে যে দলের ত্রয়োদশ নির্বাচনের যে ফলাফল, এইটাই তার প্রমাণ যে উনি বিচক্ষণতার সহিত দলটাকে পরিচালনা করেছে। এতদিন উনি স্কাইপের মাধ্যমে এই দেশটা রাজনীতি পরিচালনা করেছে। দেশে আসার পর এখন খোলা চোখে সমস্ত কিছু দেখতেছে, করতেছে, এবং এই বিজয়টা ওনার প্রজ্ঞা মেধা কারণেই হয়েছে। তা আমি মনে করি দলের অনেক সিদ্ধান্ত আছে, এটা ভেবে চিনতে করলে আরও ভালো হবে। আমি একটু শেখ রহমান আপনার কাছে আবার একটু যেতে চাই যে আপনি এই দেশের সন্তান, কিন্তু ভিন দেশের পার্লামেন্ট সদস্য, ভিন দেশি নাগরিকও অবশ্য বটে। তো দেশে থাকলে তো এদেশেরও সদস্য হতে পারতেন, হয়তো কখনো মনে হয়? আমি অবশ্য হয়তো হইতে পারতাম, কে জানে, বলা অসম্ভব কিছুই না, অসম্ভব কিছুই না। শেখ মুজিবুর রহমান ইকবাল, আপনার ভাই যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হন, আপনার কাছে তখন কেমন লাগতো যতবার তিনি নির্বাচিত হতেন? এই আনন্দ তো আর আমি আপনাকে বুঝাতে পারবো না। আমি একটা ছোট্ট কথা বলি, আমি যখন আমেরিকাতে যাই, আমি
এয়ারপোর্টে নামার পর আমি এবার নিউ ইয়র্কে গেছি, কিন্তু আমরা ভাই জর্জিয়ার সিনেটর, তো কথা প্রসঙ্গে আমাকে বললো তুমি নিউ ইয়র্ক থেকে কোথায় যাবা। আমি তখন বললাম আমি নিউ ইয়র্ক থেকে জর্জিয়া যাবো। তখন আমাকে বললো জর্জিয়া তুমি কোথায় যাবা। তা আমি বললাম জর্জিয়াতে আমার ভাই এখানে। তোমার ভাই কে? তা আমার ভাই মাই ব্রাদার শেখ রহমান, সিনেটর জর্জিয়া। বলছি পরে তো আমাকে ইমিগ্রেশন অফিসার বলতেছে তুমি এতক্ষণ তোমার ভাইয়ের নাম বলতেছো না কেন? আমি তোমার ফ্রেন্ড, প্লিজ কাম টেক ওয়ান ফটোগ্রাফ। সে আমার একটা ফটো তুলে দিয়ে সেলফি তুলে আমাকে যত অতি দ্রুত আমার স্ট্যাম্পিং করে ছেড়ে দিল। তখন আমার কাছে মনে হয়েছে যে না, আমার ভাই আমেরিকাতে রাজনীতি করলেও সে আমেরিকাতে কিছু অর্জন করেছে। ওইটা আমার কাছে খুব, আমাকে নিজে খুব গর্বিত, খুব প্রাউড ফিল করছে। ভাইয়ের কোন রাজনৈতিক দিক বাংলাদেশের রাজনীতিতে আর কি ইমপ্লিমেন্ট করার ইচ্ছা জাগে? ওখানে যে রাজনীতি, যে এলাকায় যে ডেভেলপমেন্টগুলি, যে সোশ্যাল কাজ, প্রত্যেক দিন কোনো না কোনো সোশ্যাল কাজ থাকে। আপনার প্রতি ঘরে ঘরে গিয়ে তারা মানুষের খোঁজখবর নিতে পারে, যেটা অপরচুনিটি আমাদের কম। আমরা বাংলাদেশের রাজনীতিবিদ সাধারণত যারাই এমপি হই, মন্ত্রী হই, এলাকাতে খুব কম থাকে। যে কারণে আমার আদর্শ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু বলেছিলেন যে যারা রাজনীতি করবে তারা এলাকায় থাকতে হবে। তো উনি তখন বলেছিলেন আই মেক পলিটিক্যাল ডিফিকাল্ট, শুধু এই কারণেই বলেছিলেন যে আমরা এলাকায় গিয়ে ভোট নিয়ে এমপি আর গ্রামের খবর নিই না। আমরা রাজধানীতে এসে আরামায়েশ করি, গ্রামের লোক কেমন আছে, কী আছে, মাসে একবার, 15 দিনে একবার, সপ্তাহে একবার যাই। কিন্তু ওই নেতা যদি মাসের মধ্যে 20 দিন যদি কোনো নেতা এলাকায় থাকে, 10 দিন রাজধানীতে থাকে, তাহলে ওই এলাকার চিত্রই অন্যরকম হয়ে যাবে। কিন্তু এটা আমাদের আরও বাড়ানো উচিত। আমাদের নেতাদের যারা রাজনীতি করি, যারা আমরা এমপি হই, চেয়ারম্যান, যেইটাই হই, যদি আমার কনস্টিটিউশনে আমি থাকি, আমার কনস্টিটিউশন অবশ্যই ডেভেলপমেন্ট হবে। আমার কনস্টিটিউশন অবশ্যই এখানে অনেক কিছু মুক্ত থাকবে। এখন থেকে বাংলাদেশের প্রতিটা এলাকার মধ্যে সবচেয়ে বড় অভিশাপ আমাদের মাদক, সবচেয়ে বড় অভিশাপ চাঁদাবাজি। আমি যদি আমার স্টেশনে, আমার কনস্টিটিউশনে থাকি, কেউ চাঁদাবাজি করতে চিন্তা করবে যে আমার এই এলাকার এমপি সাহেব এলাকায় আছে, ওনার কানে গেলে এইটা হতে পারে। যেহেতু আমরা এলাকা ছেড়ে চলে আসি শহরে, তখন স্বাধীন বাংলাদেশ, যে যার মতন, যেমন এমপির নাম ভাঙাইতেছে, সভাপতির নাম ভাঙাইতেছে, দলের নাম ভাঙাইতেছে, সে তার কাজ করতেছে। ওই দলের দায়িত্বশীল ব্যক্তি যখন এলাকায় থাকে, তখন যারা এই কাজগুলি করে তারা একটা প্রথম এটা ব্যারিকেডের মতন পায় বলে কিছু সাবধানতা করে। আমি শেখ রহমান আপনার কাছে আবার যে ছোট ভাইয়ের সাথে নবনির্বাচিত সংসদ সদস্যর সাথে আপনার এমন কোনো মজার কোনো স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে? আচ্ছা, ওইটা বলবো। এটা বলার আগে একটা কথা আমি আবার ফিরে যেতে চাই। আগে একটা Sure. কোয়েশ্চেন করেছিলেন যে ডিফারেন্স বিটুইন যে এলাকার, আমার ভাই যেটা বললো এলাকায়, আমাদের কিন্তু রুল আছে। আমরা যে ডিস্ট্রিক্টে রিপ্রেজেন্ট করি, রান করি, আমাদের পার্মানেন্ট রেসিডেন্স, মেন রেসিডেন্স কিন্তু ওখানে থাকতে হবে এলাকায়। আপনি ঢাকা থাকেন, বরিশালে গিয়ে ইলেকশন করবেন, ওইটা চলবে না, আর এলাকাতে থাকতে হবে। দ্যাটস ইউর প্রাইমারি রেসিডেন্স। আপনি অন্য জায়গায় থাকতে পারবেন, বাট দ্যাটস ওয়ান অফ দ্য বিগেস্ট মানে ডিফারেন্স। আপনি যে এলাকাতে থাকেন, বসবাস করেন, আপনি জানেন আপনার কী হচ্ছে না হচ্ছে। সো উই আর ইন টাচ উইথ আওয়ার কনস্টিটিউয়েন্সি। আমাদের এলাকার লোক কী হচ্ছে না হচ্ছে আমরা সব সময় প্রতিদিন যোগাযোগ হচ্ছে। যখন সেশন থেকে আমরা বাইরে যাই, থাকি না কয়েক মাস, এগুলি ঠিক আছে। তো এটা দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর ছোটো জিনিসও অনেক কিছুই তো মনে আসে অনেক সময়, বাট মজার কোনো স্মৃতি? মজার ঘটনা মানে কি বলবো, মানে অনেক অনেক আছে। একটা যদি বলেন, একটা ঘটনা, একটা দুটো বলতেই শুনতেই পারি আমরা। একটা ঘটনা বলবো যেটা আমার মাঝে মাঝে মনে পড়ে। একবার ওর বন্ধু নিয়ে বাড়ির থেকে রাগ করে সে চিটাগাং না কক্সবাজার কোথায় জানি চলে যায়। কয়দিন গুম হয়ে যায়, চলে যায়, খবর নাই, মার সাথে বাড়ির সাথে রাগটাগ করে। তারপরে শুনলাম ঘটনা, সে তার টাকা পয়সা ছিল না, সো যে ট্রেনে থেকে নাকি যে কি বইটই কি নিয়ে বিক্রি করে ইয়ে করে নিয়ে চলে আসছে। সো মানে আনইউজুয়াল কাস্টম করতো ও। যখন আরেকটা মজার কথা, আমরা যে ছোটো থাকতে দেখছি, ও 5 বা 6-এ পড়ে, তখনই সে গাড়ি চালায়। ওই যে সাইকেল আমরা উঠাইতে পারি না, মানুষ তখন চলে। সো হি ওয়াজ এহেড অফ এভরিথিং, বয়সের আগের থেকে সব। আমরা মানে অনেক কিছুই ওর একটু আলাদা ছিল সবসময় মানুষের সাথে। ওর যত বন্ধুবান্ধব,
মানে গণমুখী চরিত্র। একদম ছোট থেকেই আমরা এমনি গাড়ি চালানো শিখলাম। ওই এলাকাতে আমাদের সেক্রেটারি বিল্ডিংয়ের কাছে ছিল, সব আশেপাশে অনেক ড্রাইভার টাইভার ছিল, বড় বড় সেক্রেটারি মন্ত্রী, ওদের কাছ থেকে গিয়ে গাড়ি চালানো শিখে ফেলেছে। সো এইরকম মানে আনইউজুয়াল কিছু আছে যেগুলি ও হেড ছিল তখন সবসময়। আমাদের রেলের বাংলো সামনে সচিবালয়ের কোলে সচিবালয় পোল ছিল, তখন আমি ক্লাস 5-এ পড়ি। সচিবালয় পোল, সচিবদের গাড়ি সব পোলে থাকতো, তো পোল থেকে বেরিয়ে তো যাইতো যে 1 2 3 4 যারা গাড়ি চালাতে আস্তে আস্তে ওদের সাথে সম্পর্ক হতো, ভাই আমার একটু গাড়ি চালাতে শেখান। সব সচিবদের গাড়ি বা যার সেকশন অফিসের কাছে যার গাড়ি কারো কারো গাড়ি ডেলি যখন গ্যারেজ আপ করতো পোলে, তখন এই ফাঁকে এই ডিটিএস মার্ক দিয়ে গুলশান দিয়ে চক্র দিতে আমি এক্সপার্ট ড্রাইভার হয়ে গেলাম। আমার জীবনে যখন ক্লাস 8-এ পড়ি প্রথম গাড়ি কিনি 56,000 টাকা দিয়ে, ওই সময়। কত সালে এটা? এইটা 76 ফার্স্ট গাড়ি। তখন 56,000 গাড়ি কিনা, এই গাড়ি আবার রাখবো কোথায়? গাড়ি রাখার জায়গা তো আরেক ঝামেলা। বড় ভাই ধরে মাই দিল, তুই গাড়ি চালাচ্ছি, গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিছু কিনব, কই গাড়ি কার? আমি আর বলি না ভয়ে গাড়ি আমি কিনছি। তো আমি আমার বন্ধুর, কই তোর বন্ধুর গাড়ি যে অ্যাক্সিডেন্ট হয় গাড়ি ঠিক করে দিব কে? বইলেই শুরু করলো মাইক। কোনো মনে করে পরে বন্ধুর বাসায় গাড়ি রাখে। আর বড় ভাই একটা ভেসপা ছিল, ওই সব ইটালিয়ান ভেসপা। ওই সময় যখন ঘুমায় রাত্রেবেলা, তো আমি ছোটো, তো আমার হাইট থেকে ভেসপা বড়, তো স্টার্ট দিয়ে যখন টান দিতাম তো স্ট্যান্ড থেকে লাভ দিত, ওর মধ্যে লাভ দিত। ওইটা এক ঘন্টা ভেসপা দৌড়ে টোড়ে আসা, তো ভেসপা এক সাইডে ইঞ্জিন গরম থাকে, আবার স্ট্যান্ড করে চটের বস্তায় পানি ভিজে আবার ওখানে দিয়ে রাখতাম যাতে এর ভিতরে ঠান্ডা হয়ে যায়। বড় ভাই ওইটা না বুঝে এই গাড়ি আমি চালাইছি। বড় ভাইয়ের সাথে আপনার কি মজার স্মৃতি আছে যেটা এখন এই মুহূর্তে আপনার মনে পড়ছে? অনেক। একটা দুটো স্মৃতি যদি বলেন। আমরা এই স্মৃতি বলে শেষ করা যাবে না। একটা আমরা ভাই বোন সবাই আমরা কচি গাছার মেলা করতাম। 74-এ কচি গাছার মেলা, আমি অবশ্য খেলাঘর করেছি। কচি গাছার মেলা করতাম। রকুলুজ্জামান খান দাদাভাই ছিল বলতাম। তখন আমাদের ক্যাম্প হইতো সারা বাংলাদেশ থেকে, শিশু কিশোর আইসে ওখানে বসে ক্যাম্পে হইতো। ক্যাম্পের মধ্যে প্রতিযোগিতা হইতো। প্রতিযোগিতার মধ্যে আমি আমার বোন নাদিয়া, সেও কোচিং ক্যামেরা হবে গেছিল। সারা বাংলাদেশের কম্পিটিশনে 2 জন যাবে রাশিয়ায়, সরকারিভাবে নিয়ে যাবে। এর মধ্যে একজন ছেলে হিসেবে আমি, আর মেয়ে হিসেবে আমার বোন। 7.5 কোটি লোক তখন রকুলুজ্জামান খান দাদাভাই এসে আমার আব্বারে বললো, সারা বাংলাদেশ থেকে যাবে 2 জন, তো আপনার এক ছেলে এক মেয়ে 2জনই টিকছে, তো এটা 7.5 কোটি লোকের মধ্যে আপনি ভাগ্যবান। আমি বলবো না ওরা ওদের কোনো ইয়ে আছে, ওরা যোগ্যতাতেই টিকছে। হ্যাঁ, আপনি যদি একজনের স্যাক্রিফাইস করেন তাহলে আমরা আরেকটা জায়গাতে আরেকজনের পাঠাতে পারি। আমার আব্বা আমার নামটা কেটে দিল, তাহলে আমার ছেলে সারা জীবন বিদেশ ঘুরবে, আমার মেয়ে তৈরি আমার মেয়ে যাক। এটা হলো সিলেক্টেড হওয়ার পরে 75-এ রাশিয়া বার্লিনে ক্যাম্পে আমার বোন গেল। আমি খুব মর্মাহত, আমি আমার নামটা কেটে দিল। এর ভিতরে হয়ে গেল 15ই আগস্ট, আমার বোনরা গেল আটকায় রাশিয়ার লোক জানতেও দেয়নি যে বাংলাদেশি কু হয়ে গেছে। 9 মাস পরে ওর দেশে আসলো। তখন আবার মনে হয়েছে বাস ভালো হয়েছে, আমার নাম কাটছে, তো 9 মাস বিদেশ থাকতে। এইটা খুব। আমরা তো আর কি অনেকটা আলোচনার একটা শেষ পর্যায়ে আসছি, তারপর একটু শেখ মুজিবুর রহমান ইকবাল, আপনার কাছে বাংলাদেশের রাজনীতির আগামী দিনের গতিপথ কোন দিকে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? সামনের দিনগুলি চ্যালেঞ্জিং। আমি বলবো দীর্ঘ 17 বছর এই দেশটা অর্থনীতি যেভাবে ধ্বংস হয়েছে, এই দেশের অবস্থা নাজুক করে ভঙ্গুর অর্থনীতি, আমাদের ভঙ্গুর অর্থনীতি, আমাদের এই সামনে পথ ছাড়া এত সহজ না, পিচ্ছিল। আর 5ই আগস্টের পরে এই দেশটার যে অবস্থা হয়েছে, অন্তর্বর্তী সরকার যে দেশ চালাচ্ছে আর দীর্ঘদিন যে চালিয়েছে, আমি সবচেয়ে বড় দোষের গুণ আমি বলবো, যারা এই দেশটার ভঙ্গুরে জড়িত তাদের সাজা হোক, সবাই চাই। যারা ঘুমের জড়িত তাদের সাজা হোক, যারা অর্থ পাচার করছে তাদের ফাঁসি হোক, প্রকাশ্যেও কোনো আপত্তি নেই। কিন্তু 5ই আগস্টের পরে একটা গোষ্ঠী, কিছু লোক, কিছু দল যেভাবে সেই
স্বৈরাচারের আমলে যাওয়া হয়েছে, ঠিক সেই 500 আসামি 700 আসামি করে মামলা দিয়ে নিরীহ লোকদের ঘরছাড়া করেছে। বাংলাদেশের এমন কোনো বড় ব্যবসায়ী নাই যাদের নাম দিয়ে আসামি না করছে। এটার পরিণাম আমাদের ভোগ করতে হবে, সামনে আরও আসতেছে। দলের জায়গায় যারা খারাপ তাদের এই যে 200 400 500 লোক আসামি দিয়ে এইসব লোকগুলি দরকার। ঢাকার লোকদের রাজশাহী ঘুমাচ্ছে, রাজশাহীর লোক এসে চিটাং পালায় আছে। একটি হত্যার সাথে নিশ্চয়ই 500 মানুষ জড়িত থাকতে পারে না। কিন্তু এই যে আমি বলবো, আমি তো পার্লামেন্টে শপথ নিয়ে আমার প্রথম থাকবে যে মিথ্যা মামলা যেগুলি রুজু হয়েছে এটি অতি সত্তর, এগুলির সমাধান আমি চাই। বাংলাদেশের মূল চালিকা হলো আপনার ব্যবসায়ীরা। যত বড় ব্যবসায়ী আছে শুধু ওদের কাছ থেকে অর্থ আদায় করার জন্য, বিপদে ফেলার জন্য মিথ্যাভাবে তাদের মামলার জড়ানো হয়েছে। ব্যবসায়ীদের অবমুক্ত করতে হবে। ব্যবসায়ীদের মিথ্যা মামলা দিয়ে ঘেরাও করে রাখছে। ব্যবসায়ীদের আপনি মুক্ত করে দেন। কোনো ব্যবসায়ী যদি কোনো করাপশন যদি থাকে, স্পেসিফিক তাকে ধরেন, কিন্তু তার প্রতিষ্ঠান আদার সব বন্ধ করে দিয়ে সব কলাপস করে দেবে, তা তো হইতে পারে না। যারা দেশ থেকে টাকা পাচার করছে বা দুর্নীতি তাদের সাজা হোক। ঢালাওভাবে সমস্ত ব্যবসায়ী কোনো না কোনো মামলা, একই ব্যবসায়ী নামে 10টা 12টা মিথ্যা মামলা করে দিয়ে তাদের বিদেশ যাওয়া বন্ধ, তাদের ব্যবসার এলসি করা বন্ধ, অর্থনীতি বাংলাদেশ ব্যাংকে ব্যারিকেড দিয়ে রাখছে। এই জন্য জিনিসদ্রব্য মূল্য দাম বাড়তেছে, ব্যবসায়ী বিদেশিকে নেগোসিয়েট করতে পারতেছে না। এইটা আগে দূর করতে হবে, তাহলে দেশ গতিপথ সামনে আরও মসৃণ হবে। আমাদের আগামী 5 বছর এই দেশ চালাইতে হলে এইসব করার যেগুলি বিগত যেসব ভুল ত্রুটি হয়েছে এগুলি সমস্ত কিছু সমাধান করে নতুন বাংলাদেশের দিকে যেতে হবে। আর একটা জিনিস করতে হবে, আমরা যারা সংসদে আছি মনে করতে হবে উই আর ব্রাদার, এনিমি না। আমার দলের কথা আমি মাঠে বলবো, সংসদে দেশের কথা বলবো। সংসদে বসে বলা করতে হবে, পজিশন অপজিশন বুঝি না, আমরা সবাই দেশের মঙ্গল চাই। আসেন, সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, কীভাবে আমরা দেশটাকে উপরে উঠে নিতে চাই পারি ওইটার দিকে আমাদের আগাইতে হবে। আমি একদিন ফলো করতে ইথিক্স, আপনি আরেক ইথিক্স ফলো করতে পারেন। ওইটা থাকবে মাঠে। কোর্টে দেখবেন লয়াররা যখন মামলা করে বাদী পক্ষে একজন উকিল থাকে, বিবাদী উকিল থাকে, যার যার ফিস নিয়ে কিন্তু বাদী বিবাদীর পক্ষে ফাইট করতেছে। ফাইট শেষ করে যখন আবার বার লাইব্রেরিতে আসে, একজনের বলে তুই তো 500 পাইছ, আমি 1000 পাইছি, চল রাতে ভাবি নিয়ে বাসায় আসো। আমরা পলিটিশিয়ানের কেন বলতে পারবো না? আমরা মাঠের কথা মাঠে বলবো, ঘরে এসে আমরা ভাই ভাই, সংসদে আমরা ভাই ভাই, আমরা দেশের উন্নতি চাই। এটাই যদি হয় তাহলে আগামী দিনে দেশ চালাতে খুব কঠিন হবে না, সুন্দর হবে। নতুন বাংলাদেশ যেটা আমরা চাচ্ছি, পুরোনো জিনিস ধুয়ে টুয়ে সুন্দর করে দেশটা আগাই। আর কত মাথা বিক্রি, আর কত করবো? আমরা মাথা বিক্রি করতে করতে আস্তে আস্তে ছোটো হয়ে আসতেছে। মাথা নয়, দেশের জন্য কাজ করি, আসলে কাঁধে কাঁধ মিলে। সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমি আজকে ক্ষমতায় আছি, আপনার অপোজিশন, আমার ভুল দুটি আপনি ধরাই দেন, আমি ঠিক হয়ে যাব। আবার আমি ক্ষমতায় আছি, আপনি আমার যে ভুল দুটি ধরাচ্ছেন ওইটাকে আমি সম্মান দেখায় আমার ভালো হইতে হবে, তাহলেই দেশ ভালো চলবে। অসংখ্য ধন্যবাদ। আমাকে জনাব শেখ রহমান, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, বাংলাদেশের রাজনীতির আগামী দিনের গতিপথ আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং কি সম্ভাবনা দেখছেন বা কি চ্যালেঞ্জ দেখছেন বাংলাদেশের রাজনীতিতে? চ্যালেঞ্জ আমি যেটা বলবো, ওইখানে বি টাফ, ইজি না। দেশে আমরা অনেক পিছিয়ে গেছি, স্পেশালি লাস্ট ফিউ ইয়ার্স। আর আমরা যে আমেরিকার যে ডেভেলপ কান্ট্রি আমরা বলি কীভাবে হলো, আমরা সবসময় যে কোনো জিনিসগুলি পাবলিক অ্যান্ড প্রাইভেট পার্টনারশিপে, বড় বড় অনেক কিছু আছে, শুধু গভর্নমেন্ট সব কিছু করে না। এখানে সব গভর্নমেন্টমুখী কন্ট্রাক্ট, এটা সেটা পাবলিক সেক্টর মানে প্রাইভেট সেক্টরকে যদি আপনি সুযোগ না দেন, অপরচুনিটি না থাকে, দুর্নীতি মুক্ত করা যায়, তাহলে কি দেশের উন্নতি অনেক হয়। আপনি একটা বিজনেস সেক্টর, প্রাইভেট সেক্টরকে আপনি সাইড করে রাখবেন, আপনি নিজের মতো কাজ করবেন, এটা হয় না, সম্ভব হয় না। সো আরেকটা জিনিস যে আমার ছোটো ভাই যে বললো, মানুষের নামে শত শত কেস, যারা জড়িত নাই, হয়তো এলাকাতেই ছিল না, মার্ডার কেস আসামি 400 নম্বর কত নম্বর, ওইগুলি বন্ধ করতে হবে। ওইটা যদি বন্ধ না করে তাহলে আপনি ঘুরে দেখবেন কারণ না কারণ নামে মানে কেস আছে। আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি, বাংলাদেশে অনেক লোকজনকে, ইয়াং ছেলেদের স্পেশালি ছেলেদের সাথে দেখা হয়েছে, যারা সৌদি বলে, মিডল ইস্ট বলে, জার্মান বলে, হোটেলে কাজ করতেছে, রেস্টুরেন্টে কাজ করতেছে,
খবর নিয়ে দেখা যায় তারা দেশে কেস কোর্ট কাছারি ছিল দেখে জায়গা জমি বিক্রি করে তাদেরকে দেশে পারে, ইউনিভার্সিটিতে পড়তো, এখন ওখানে গিয়ে রেস্টুরেন্টে বাবুর্চি, একজন ঢোপার কাজ করতেছে, হোয়াট এভার ইট ইজ সামথিং লাইক দ্যাট। তাদের ভবিষ্যৎ কী? ওই সব যাতে না হয়। দেশের উন্নতি করতে হলে মানুষের টেক কেয়ার করতে হবে, জনগণের টেক কেয়ার, ইয়াং জেনারেশন। আমাদের বাংলাদেশের একটা বিরাট ইয়াং জেনারেশন আছে, এটাকে কীভাবে কাজে লাগানো যায়, কেস টেস্ট করে দেয় ওদেরকে, কী কাজে লাগানো যায়, কীভাবে কর্মসংস্থান দেওয়া যায়। কেউ বসে বসে খাইতে চায় না। ইয়াং জেনারেশন অনেক স্মার্ট, আগের জেনারেশন নাই। আমরাও যখন যে গ্রো করছি ওই জেনারেশন নাই। এখন আপনি কম্পিউটার ফোনে বসে টিপ দিবেন, সারা পৃথিবীর খবর আপনি পাবেন, কোথায় কী হচ্ছে। সবার চোখ মুখ খুলে গেছে, আগের মতো নাই এখন। তো আমি আশা করব আমাদের নেক্সট গভর্নমেন্ট, আপনার যারাই ইলেক্টেড হয়েছে সবাই দেশের জন্য কাজ করেন। আপনার পলিটিক্যাল পার্টি কিপ অ্যাসাইড, আপনি পার্টি যেটা আছে পার্টিকে ভালোবাসেন, ঠিক আছে, পার্টির আগে দেশকে ভালোবাসেন। দেশকে ভালোবাসে সবাই যদি দেশের ভালো চায়, এবং সব যদি এমপি যারা আছে 300 সবাই যদি যার যার এলাকা ভিত্তিক কাজ করতে চায়, তাহলে তো সারা দেশ এমনি ভালো হয়ে যায়। আমি এক জায়গা থেকে এমপি হইলাম, থাকলাম ঢাকায় বসে থাকলাম, তাহলে কোনো হবে না। তো যত কিছুই করি মানুষের জন্য কাজ করতে হবে, এলাকার জন্য কাজ করতে হবে। আমরা শেষ পর্যায়ে তারপরে আরেকটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না, সেটি হচ্ছে আপনি যদি মার্কিন দৃষ্টিভঙ্গি থেকে বলেন যে আগামী দিনে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক বা বাণিজ্যিক সম্পর্কটা কেমন হবে বলে আপনি মনে করেন? আমি আশা করি অবশ্যই, আমি মানে কি বলবো, পজিটিভ। আমি পজিটিভ কেন বলবো, বাংলাদেশের সাথে আমেরিকার ভালো সম্পর্ক সবসময় ছিল, থাকবে এবং হবে। আর আমার থেকে যতটুকু আমি পারি করব। সরকার, আমি অতীতেও অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট সরকারও আমার কাছে তো আসতে হবে, বলতে হবে। যদি আমি কোনোভাবে হেল্প করতে পারি, আমি সবসময় ওপেন হেল্প করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের বিশেষ আয়োজন। এই আয়োজনে দুজন অতিথি ছিলেন আমাদের মাঝে, বাংলাদেশের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমান নামেই যিনি বিশ্বব্যাপী পরিচিত। তাদের দুই ভাইকে আমাদের অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আপনারাও নিশ্চয়ই দেখছেন যে আগামী দিনের বাংলাদেশের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাই দুই ভাই দুইভাবে বিশ্লেষণ করেছেন। আমরাও আশা করব আগামী বাংলাদেশ সুন্দরভাবে এগিয়ে যাবে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রুহুল আমিন রাসেল।